তো রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক্সটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের বেলায় প্রথম একবারে প্রাথমিক থেকে বলি, যেমন ইলেকট্রন বিন্যাসের স্তর, শক্তি স্তর হচ্ছে দুই ধরনের। ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর দুই ধরনের। একটা হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর বা অরবিট, আর একটা হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল। তাহলে প্রধান শক্তি স্তরটা হচ্ছে অরবিট আর দ্বিতীয় উপশক্তি স্তরটা হচ্ছে অরবিটাল। তাহলে প্রধান শক্তি স্তর হচ্ছে 60 ধরনের। একটু আগে আমরা দেখছিলাম কে সেল, এল সেল, এম সেল, এন সেল। এটা হচ্ছে প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর, আর এটা হচ্ছে চতুর্থ স্তর। এবার কে সেল, এল সেল, এম সেল, এন সেল চারটা প্রধান শক্তি স্তর পাইলাম। এখন কোনটার মধ্যে কয়টা ইলেকট্রন থাকে সেটা বের করার জন্য প্রধান শক্তি স্তরের সূত্র হচ্ছে 2n²। এখানে n = 1 হলে, অর্থাৎ n এর মান যদি আমরা 1 ধরি, তাহলে কে সেলের বেলায়, প্রধান শক্তি স্তরের বেলায় ইলেকট্রন হবে 2n² সূত্র মতে প্রথম স্তরে 2n², তার মানে 2 × n এর মান 1², তার মানে 2টি। সেম দ্বিতীয় শক্তি স্তরে 2 × 2², তার মানে 2 2 6, 6 2 8টি। তারপরে আসলাম তৃতীয় স্তরে 2 × 3², 3 × 9, 9 2 18। আর চতুর্থ স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 4², 6 16, 16 2 32টা। তার মানে আমরা কি বুঝলাম যে কে সেলে ইলেকট্রন, অর্থাৎ প্রথম স্তরে ইলেকট্রন ধরে 2টি, দ্বিতীয় সেলে 8টি, তৃতীয় সেলে 18টি, আর চতুর্থ সেলে সর্বোচ্চ 32টি। এই হচ্ছে প্রধান শক্তি স্তর অর্থাৎ অরবিট। প্রধান শক্তি স্তর অর্থাৎ অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে 2n² সূত্রের মাধ্যমে এটা আমরা নির্ণয় করলাম। এবার আমরা আসব উপশক্তি স্তর অর্থাৎ অরবিটাল। তাহলে কে সেলের প্রথম স্তর, এটার মধ্যে উপশক্তি স্তর আছে একটা, এটা হচ্ছে 1s। আর দ্বিতীয় শক্তি স্তর এল সেল, দ্বিতীয় শক্তি সেলে উপশক্তি স্তর আছে আরও 2টা, এটা হচ্ছে 2s 2p। তৃতীয় শক্তি স্তর এম সেল, এম সেলের মধ্যে উপশক্তি স্তর আছে 3টা, তৃতীয়র মধ্যে উপশক্তি স্তর 3টা, 1s 2s 2p, তারপর ওটা হচ্ছে 3s 3p 3d। আর চতুর্থ স্তর এন সেলে উপশক্তি স্তর আছে 60টা, 4s 4p 4d এবং 4f। তাহলে প্রধান শক্তি স্তর কে এল এম এন। কে সেল প্রথম স্তর, প্রথম স্তরে আমরা সেল পাইছি একটা, উপশক্তি স্তর পাইলাম আমরা একটি, কে সেল। আর দ্বিতীয় স্তর এল, এলের মধ্যে উপশক্তি স্তর হচ্ছে 2টি। আর তৃতীয় শক্তি স্তর এম, এমের মধ্যে উপশক্তি স্তর হচ্ছে 3টি। আর চতুর্থ শক্তি স্তর এন, এনের মধ্যে উপশক্তি স্তর হচ্ছে 4টি। তাহলে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, এগুলা সিরিয়ালগুলা আগে আপনাদের মুখস্থ করতে হবে। এবার আমি বলবো যে কোন স্তরে কয়টা ইলেকট্রন বসে। এসের বেলায় সবসময় 2টা, পি এর বেলায় 6টা, আর ডি এর বেলায় 10টা।
এফের বেলায় 14টা। তাহলে এই যে উপশক্তি স্তরে এস অরবিটালে ইলেকট্রন বসে 2টি, এটা ওরকম লিখে দেই 1s 2s, এসের বেলায় 2টি, পির বেলায় আমি বলছি 6টি। তাহলে 1s2 2s2 2p 6। আবার 3s, এসের বেলায় 2, পির বেলায় 6, ডির বেলায় 10, আবার 4s-এর বেলায় 2, 4 পির বেলায় 6, 4 ডির বেলায় 10 আর 4f-এর বেলায় 14। এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের নমুনা। অর্থাৎ এস যে স্তরগুলাই আছে সবগুলোর মধ্যে 2টি ইলেকট্রন ধারণ ক্ষমতা, পি সবগুলোর মধ্যে 6, ডির মধ্যে 10 আর এফের মধ্যে 14টি। তাহলে ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর বুঝলাম, আর কিভাবে ইলেকট্রন সাজানো লাগে সেটা বুঝলাম। এবার আমরা দেখব ইলেকট্রন বিন্যাসের নীতি। এই যে এটার মধ্যে আমি 2টা দিলাম, এটার মধ্যে 6টা দিলাম, এটার মধ্যে 2টা, এটা 10টা, এগুলো আমরা কিভাবে দেব, কোন নীতির উপর ভিত্তি করে? এটা এক একজন স্যারের এক এক ধরনের বোঝানোর ক্ষমতা এক এক রকমের। তো আমি যেরকম জানি আমার সহজভাবে তোমাদের 2টি নিয়মে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইলেকট্রন বিন্যাসের নীতি বা নিয়ম। নীতি বা নিয়ম সহজ ভাষায় আমি 2টাই বলবো। প্রথমটা হচ্ছে 1 থেকে 18, অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত মৌলগুলো আগে তৃতীয় শক্তি স্তর পূর্ণ করে, পরে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে প্রথম নীতিটা বলছি 1 থেকে 18, অর্থাৎ দেখে আছে হাইড্রোজেন আর 18 নম্বরে আর্গন। এই যে 18টা মৌল, এই 18টা মৌলের ইলেকট্রন বিন্যাসের বেলায় এরা প্রথমে তৃতীয় শক্তি স্তরটাকে পূর্ণ করবে। অর্থাৎ তৃতীয় শক্তি স্তর হচ্ছে 3s 3p 3d, এর সামনে থাকি 3d পর্যন্ত আগে পূর্ণ করবে। এরপরে যদি ইলেকট্রন থাকে তাহলে এরা চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করবে। যেমন একটা উদাহরণ হিসেবে আমরা এই 18 নম্বরটাই দেখাই। 18টা ইলেকট্রন, তাইলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। এখানে গুনলে আমরা দেখো 6 6 12 13 14 15 16 17 18। তার মানে এরা তৃতীয় শক্তি স্তরে এটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা আর চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে নাই। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। অর্থাৎ আমি কি বলছি যে আগে তৃতীয় স্তর পূর্ণ করবে, পরে যদি ইলেকট্রন থাকে তাহলে চতুর্থ স্তরে প্রবেশ করে। এখানে 18 নম্বর ইলেকট্রনে দেখা গেল এটা তৃতীয় স্তরেই শেষ, এটা চতুর্থ স্তরে প্রবেশ করার মতো ইলেকট্রন নাই। তাহলে এটা হচ্ছে তৃতীয় স্তর, তৃতীয় স্তর। তো এরকম এই নিয়মটা মানবে 1 থেকে 18 পর্যন্ত। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে 19 থেকে পরের সকল মৌল আগে পূর্ণ করবে চতুর্থ শক্তি স্তর, পরে প্রবেশ করবে তৃতীয় শক্তি স্তরে। এটার বিপরীত। প্রথমটা আমি বলছিলাম যে 1 থেকে 18 এরা আগে পূর্ণ করবে তৃতীয় শক্তি স্তর, পরে যাবে চতুর্থ স্তরে। আর দ্বিতীয় নিয়মে আমি বলছি যে এরা আগেই চলে যাবে চতুর্থ স্তরে আর পরে আসবে তৃতীয় শক্তি স্তরে। 19-এর পরের সব মৌল
এর মধ্যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমি আলাদা করে দেব। তাহলে নিয়ম এই দুইটাই। তাহলে 19-এর পরের মৌলগুলো আগে পূর্ণ করবে চতুর্থ স্তর আর পরে প্রবেশ করবে তৃতীয় শক্তি স্তরে। এখন প্রশ্ন হচ্ছে কেন এরা আগে তৃতীয় খালি রেখে চতুর্থে যাবে? কারণ চতুর্থের শক্তির পরিমাণটা কম। চতুর্থ স্তরে শক্তির পরিমাণ তৃতীয় শক্তি স্তরের শক্তির চাইতে কম, তাই 19-এর পরের এরা আগে প্রবেশ করবে চতুর্থ স্তরে আর পরে আসবে তৃতীয় শক্তি স্তরে। আমরা দুইটা উদাহরণ দেখব। যেমন 19 নম্বর মৌলটাই ধরি। 19-এর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4, এই 3dটারে খালি রাখে। খালি রাখি এখানে আছে 18টা, তাহলে 19 নাম্বারটা এটা আগে দে 4s রে, আর এই 3d অরবিটালটারে 0 অর্থাৎ 0 রাখে। তার মানে আমাদের দ্বিতীয় নিয়মে মানছে যে এরা আগে পূর্ণ করছে কোনটারে? তৃতীয়রে। পরে যদি থাকতো ইলেকট্রন তাহলে দিত কারে? 3d রে। যেমন এখানে 19 না নিয়ে যদি আমরা আরও বড় একটা মৌল নেই, যেমন 23 নিলাম। 23 নাম্বার মৌল ভ্যান্ডিয়াম। 19 হচ্ছে পটাশিয়াম, 19 পটাশিয়াম আর 23 হচ্ছে ভ্যান্ডিয়াম। তাহলে ভ্যান্ডিয়ামের বেলায় যদি আমরা 2s2 2p6 3s2 3p6 3d4s, তাহলে দ্বিতীয় নিয়ম অনুসারে এরা আগে যাবে চতুর্থ স্তরে, পরে আসবে তৃতীয় স্তরে। তাহলে এই 3p পর্যন্ত আমরা 18টা, 3p পর্যন্ত 18টা, তাহলে 23টা থেকে 18টা চলে গেল, রইল বাকি 5টা। তাহলে 5টার মধ্যে এই 4s এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, আগে এটা পূর্ণ করবে 4sকে। তাহলে 18 আর 2 20, তাহলে বাকি রইল আরও 3। এই 3 নাম্বারে 3টা ইলেকট্রন এসে প্রবেশ করবে 3d অরবিটালে। তাহলে আগে পূর্ণ করছে 4sকে, তারপরে এসে প্রবেশ করছে 3dতে। এই 3d সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 10টা। এই 10টার পরে যদি 11 নাম্বারে একটা ইলেকট্রন থাকে তাহলে এটা 4pতে চলে যাবে, 4s 4p 4d 4f এরকম। তাহলে আশা করি এই দুইটা নিয়ম বুঝতে পারলেই হবে। প্রথম নিয়মটা আমি বলছি 1 থেকে 18 এরা আগে পূর্ণ করবে তৃতীয় স্তর। এই যে 3s 3p 3d, এটা পূর্ণের পরে যদি থাকে তাহলে যাবে 4sে, ইলেকট্রন থাকলে স্বভাবত থাকে না। এটা একটা নিয়ম দিলাম। তাহলে আগে পূর্ণ করবে তৃতীয় স্তর, পরে যাইবে চতুর্থ স্তরে। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে আগে পূর্ণ করবে চতুর্থ স্তর, পরে প্রবেশ করবে তৃতীয় শক্তি স্তরে। এই দুইটা নিয়ম মানে না 30-এর ভিতরে দুইজন, একজন হচ্ছে 24 আর একজন হচ্ছে 29। 24 হচ্ছে ক্রোমিয়াম আর 29 হচ্ছে কপার। এই ক্রোমিয়াম এবং কপার যে ব্যতিক্রম মৌল, এটা আমাদের এই অধ্যায়ে 4 মার্কের একটা প্রশ্ন আসবে। এরা এই দুই নিয়ম মানে না। 24 29 স্বাভাবিকভাবে নিয়ম 2 মানার কথা, অর্থাৎ আগে প্রবেশ করতে হবে চতুর্থে আর পরে ইলেকট্রন আসার কথা তৃতীয়, 24-এর বেলায় আর 29-এর বেলায়। কিন্তু এরা এই 2 নম্বর নিয়ম স্বাভাবিক নিয়মটা মানে না। এরা একের মতো আগে দে তৃতীয়রে, তারপরে যায় চতুর্থে। কেন? কারণ সহ আমি এবার ব্যাখ্যা করব। এবার আমরা দেখব ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। তাহলে ইলেকট্রন বিন্যাসের উপশক্তি স্তর আরও আছে। আমি যে 4d 4f পর্যন্ত রাখছি, এরপরে আরও আছে 5s 5p 5d 7 পর্যন্ত এটা আছে। এগুলো একবার দেখে নেবেন। আমাদের সচরাচর যেটা 30টা মৌল ভালো করে শিখলে হবে, আর 4f পর্যন্ত শিখলে আশা করি চলবে। এরপরে বাকিগুলো দেখে নেবেন অবশ্যই। এবার যেটা আমি দেখাবো ব্যতিক্রম মৌল। ব্যতিক্রম মৌল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্রোমিয়াম আর কপার 30-এর আগে। তাহলে Cr 24
আর CU 29 ক্রোমিয়াম এবং কপার। এদের যদি ইলেকট্রন বিন্যাস আমি করি তাহলে স্বাভাবিকভাবে দেখা যায় স্বাভাবিক বিন্যাস। তাহলে স্বাভাবিক বিন্যাস মতে এই 24 বেলায় 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s দুইটা 18 আর 2 20 বাকি আছে 24। এ হচ্ছে স্বাভাবিক বিন্যাস। 29 বেলায় 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 তাহলে 18 আর 2 20 বাকি রয়েছে 9 29। এই স্বাভাবিক বিন্যাসটা হচ্ছে এরকম, কিন্তু এরা এই স্বাভাবিক বিন্যাস মানে না। না মানার কারণ হচ্ছে এরা নিজেকে সুস্থিত করে, অর্থাৎ স্থির করে, শক্তিশালী করে, পূর্ণ করে। আর এই পূর্ণ করার জন্য 3D অরবিটাল পূর্ণ করার জন্য এরা স্বাভাবিক নিয়ম মানে না। তাহলে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস করি। ব্যতিক্রম বিন্যাস, ব্যতিক্রম বিন্যাসে সব ঠিক থাকবো, অর্থাৎ 1s থেকে 3p পর্যন্ত ঠিক থাকে, বুঝছেন? যেমন ওটার বেলায় 24 বেলায় 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। এই যে এখানে 3d ছিল কটা? 4টা স্বাভাবিক করতে, আর 4s ছিল 2টা। এটাই 3dতে আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10, আর কোনো শেষ স্তরে যেমন এটা 6টা, এটার অর্ধেক হচ্ছে 3 যদি এটার মধ্যে থাকে তাহলে এটা অর্ধপূর্ণ, আর 6 তাহলে এটা সম্পূর্ণ। এটার বেলায় 10 তাহলে এটা সম্পূর্ণ হইলে ওই ইলেকট্রনের সুস্থিতি অর্থাৎ স্থিতিশীলতা সবচেয়ে বেশি। হ্যাঁ, আর এই স্থিতিশীলতা রক্ষার্থে 3D অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ করার জন্য এরা ব্যতিক্রম আচরণ করে। যেমন এটা 3Dতে আছে 4টা, এটা কি করে ব্যতিক্রম অর্থে 3D রে দে 5টা আর 4s রে দে 1টা। অর্থাৎ আগে স্বাভাবিকভাবে 4s ছিল 2, এবার দেখা গেল 4s আছে 1, 4s আছে 1, আর 3Dতে আছে 5টা। এই 3Dতে 5টা দেওয়ার মানে কি? এটাকে অর্ধপূর্ণ করে, অর্ধপূর্ণ করে। আর যখন এই 3D অরবিটালটা অর্ধপূর্ণ হয় তখন ক্রোমিয়ামের সুস্থিতিশীলতা আগের চেয়ে বৃদ্ধি পায়, আর এই সুস্থিতিশীলতা বৃদ্ধির জন্য এটা 3D অরবিটালকে অর্ধপূর্ণ করে। আশা করি ক্রোমিয়ামের বেলায় বুঝতে পারছেন। এবার আসবো আমরা কপার 29 বেলায়। 29 বেলায় সব ঠিক থাকে। এই যে 3D আর 4s বেলায় আমরা স্বাভাবিকভাবে 3Dতে দেখলাম 9টা আর 4s দেখলাম 2টা। তাহলে এ কী করে? এরে পূর্ণ করতে চায় 3D রে। পূর্ণ করতে যাইয়া 3D রে 10টা আর 4s 2টা থেকে একটা 3Dতে প্রবেশ করে, আর 4s 2টা স্থলে থাকে একটা ইলেকট্রন। তাহলে যখন এটার মধ্যে 10টা ইলেকট্রন প্রবেশ করলো তখন এটা সম্পূর্ণ হয়ে গেল, অর্থাৎ 3D অরবিটাল পূর্ণ। আর এই পূর্ণ হওয়ার কারণে কপারের সুস্থিতিশীলতা আরও বৃদ্ধি পায়। স্থিতিশীলতা বৃদ্ধির জন্য ক্রোমিয়াম তার 3D অরবিটালকে অর্ধপূর্ণ করে, আর কপার তার 3D অরবিটালকে সম্পূর্ণ করে। তাহলে এখান থেকে ব্যতিক্রম মৌল চলে গেছে। আইসোটোপ দেখবো, আর আপেক্ষিক গড়, পারমাণবিক ভর, গড় আপেক্ষিক আণবিক ভর, এটা দিয়ে 3টা ছোটো অঙ্ক থাকে। এই 3টে অঙ্ক করলে আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আইসোটোপ কি? আইসোটোপ একটা, আইসোটুন একটা, আইসোবার একটা, এই 3টা আমাদের পরীক্ষায় প্রায় সময় থাকে। তাহলে আইসোটোপ হচ্ছে যে একই মৌলে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, কিন্তু বর সংখ্যা ও নিউটন সংখ্যা
আলাদা তাকে পরস্পরের আইসোটোপ বলে। বর আর নিউট্রন দুইটা আলাদা হবে কিন্তু প্রোটন সমান, এটা তো প্রোটন এক, এটা তো প্রোটন এক, এটা তো প্রোটন এক, তাহলে তখন তাকে বলা হয় আইসোটোপ। প্রথমটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক বর। আপেক্ষিক পারমাণবিক বরের জন্য সহজ যে সূত্রটা হচ্ছে, সূত্র হচ্ছে একটি মৌলের পরমাণুর বর বাই কার্বন 12 আইসোটোপের 12/1 অংশ। এটা হচ্ছে সূত্র। একটি মৌলের পরমাণুর বর বাই কার্বনের একটা আইসোটোপ হচ্ছে 12, এই কার্বন 12 আইসোটোপের 12/1 অংশ। এই যে 12/1 অংশ, এটার একটা নির্দিষ্ট মান আছে। এখানে কার্বন 12/1 অংশ এর 1.66 × 10⁻²4 গ্রাম। এখন আমরা যদি এই মানটা এখানে সূত্রে বসাই, তাহলে সূত্রের বেলায় মনে করি এখানে একটা ফ্লুরিনের পরমাণুর বর দেওয়া আছে। ফ্লুরিনের একটি পরমাণুর বর, ফ্লুরিনের একটি পরমাণুর বর, তার মানে এটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। একটি মৌলের পরমাণুর বরটা প্রশ্নে উল্লেখ থাকবে। ওইটা দিয়ে আপনি এই মানটারে ভাগ দিলে, এই মান দিয়ে ওটারে ভাগ দিলে যে ফল আসবে সেটাই হচ্ছে আনসার। তাহলে একটি ফ্লুরিনের পরমাণুর বর দেওয়া আছে 3.16 × 10⁻23 ধরে নিলাম ওটা। তাহলে আমরা সূত্র মতে ওই 3.16 × 10⁻23 উপরে বসাইলাম, আর কার্বন 12/1 অংশ দ্বারা ভাগ দেবো, তাহলে 1.66 × 10⁻24 বসাইলাম। একটা দিয়ে আরেকটারে ভাগ দিম, তাহলে ভাগ দিলে যে মান আসে সেটা হচ্ছে 19 গ্রাম। এইটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক বর নির্ণয়ের পদ্ধতি। একটা মৌলের পারমাণবিক বর দেওয়া থাকবে, আর এই পারমাণবিক বরটাকে আপনি বা কার্বন আইসোটোপের 12/1 অংশের মান 1.66 × 10⁻24 গ্রাম দ্বারা ভাগ দিলে যে মান আসবে সেটাই হবে আপেক্ষিক পারমাণবিক বর। গড় আপেক্ষিক বর। গড় আপেক্ষিক বরের জন্য সূত্র যেটা সহজ সূত্র হচ্ছে বর গুণ শতকরা পরিমাণ যোগ বর গুণ শতকরার পরিমাণ, অর্থাৎ পার্সেন্টেজ ভাগ 100। তার মানে আইসোটোপ 2টা থাকুক আর 3টা থাকুক, আইসোটোপ তো আর একটা হবে না, 2, 3, 4, 5, কার্বন হাইড্রোজেনের 60টা আছে, এরকম দিবে। তাহলে আইসোটোপ 2টা 3টা 4টা প্রশ্নের মধ্যে যাই আসুক, এর বর শতকরার মান গুণ দেব প্রথমটার, আবার দ্বিতীয়টার বর শতকরার মান গুণ দিয়ে একটার সাথে আর একটা যোগ করে 100 দ্বারা ভাগ করব, তাহলে যে মান আসবে সেটাই হবে গড় আপেক্ষিক বর। ধরে নিলাম একটা প্রশ্নটা হচ্ছে বুঝিয়ে আছে, প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ, ক্লোরিনের দুটি আইসোটোপ, একটা হচ্ছে ক্লোরিন 35, এর শতকরা পরিমাণ হচ্ছে 75%, আর অপরটি হচ্ছে ক্লোরিন 37, এর শতকরা পরিমাণ পরিবেশে পাওয়া যায় 25%। হ্যাঁ, এটার কি বের করবো? গড় আপেক্ষিক বর।
গত বছর না এই বছর রসায়নে ওটা দিয়ে একটা প্রশ্ন আসছে। তো এখানে আমি ক্লোরিন 35 আর 37 উল্লেখ করছি, প্রশ্নের মধ্যে 35 37 উল্লেখ করছে না। প্রশ্নের মধ্যে বলছে যে পর্যায় সারণীর 17 নাম্বার মৌল, 17 নাম্বার একটি মৌল, এর দুটি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়। এই 17 নাম্বার মৌলের আইসোটোপ দুটির থেকে মৌলটির গড় আপেক্ষিক ভর নির্ণয় করো। এটা বক্সের মধ্যে এইরকম আসছে যে ওই রকম মৌল দিয়া দিছে, কি নাম না দিয়া মৌল এ, আর এটা জিও দিছে 17 পারমাণবিক ভর, আর এখানে আইসোটোপ এ আর বি মনে করেন ওই যে 35 37, এটা নাম উল্লেখ করছে না। তাহলে মৌল এ আর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 17। তাহলে পারমাণবিক সংখ্যা থেকে আমরা বুঝতে হবে এটা ক্লোরিন। 17 নাম্বার পারমাণবিকটা হচ্ছে ক্লোরিন। এরপরে বলছে কি যে ওটার গড় আপেক্ষিক ভর নির্ণয় করব। তাহলে আমরা এখন ওটার গড় আপেক্ষিক ভর বের করি। ভর, তাহলে আমি সূত্র কি লিখছি, ভর গুণ পার্সেন্টেজ। তাহলে এটার ভর আছে আর এটার শতকরা মান আছে 75 যোগ এটার ভর আছে 37, শতকরা মান আছে কত 25, দুইটা যোগ করব আর বা সূত্র মতে নিচে দিব আমরা 100। তাহলে এই দুইটা গুণ করে যোগ করে 100 দ্বারা ভাগ করলে ফল আসে 35.5। তাহলে আমরা দেখলাম গড় আপেক্ষিক ভর কীভাবে বের করতে হয়। এখানে কী কী দেওয়া ছিল, এখানে শতকরার মানটা দেওয়া ছিল আর ভর দেওয়া ছিল। এখন প্রশ্নের মধ্যে ধরলাম গড় আপেক্ষিক ভর দেওয়া আছে আর ভর দেওয়া আছে, কিন্তু পার্সেন্টেজ অর্থাৎ শতকরার মান দেওয়া নেই। ওটা আমরা কিভাবে বের করব, আর একটা উদাহরণ আছে বইয়ে, ওটা দেখাই। সূত্রটা রাখলাম আমরা। তাহলে প্রশ্নটা বলছে কপার, এটা ছিল 63 আর একটা আছে মনে করো কপার 65। কপারের দুটি আইসোটোপ দিছে, একটা 63 আর একটা 65। এদের গড় আপেক্ষিক ভর 63.5 হলে শতকরা মান কত। তার মানে আমরা বুঝলাম যে এখানে ভর দেওয়া আছে দুইটা আইসোটোপের আর গড় আপেক্ষিক ভরও দেওয়া আছে। তাইলে এর শতকরা মানটা আমরা বের করব। তাহলে সূত্র মতে আমরা ভর গুণ পার্সেন্টেজ, যেমন পার্সেন্টেজ তো আমাদের জানা নাই, তাহলে মনে করি CU 63 এর শতকরা X%, ধরে নিলাম CU 63 এর শতকরার মান X% আর CU 65 এর শতকরা মান 100-X%। এই দুইটা শতকরা আমরা ধরে নিলাম। এইবার আমরা প্রশ্ন মতে এই সূত্র বসাইম। তাহলে প্রশ্ন মতে প্রথমটার দেওয়া আছে 63 আর শতকরা মান X যুগের যুগ, আবার ভর দ্বিতীয়টার দেওয়া আছে 65 আর শতকরার মান দেওয়া আছে 100-X ভাগ 100 ইকুয়াল এই যে 63.5। কিন্তু আমরা সাজাইয়া লিখলাম, আমাদের মান বের করতে হবে X এর মান, এই X%-এর মান আর 100-X%, অর্থাৎ CU 63 আর CU 65 কপার দুইটার আইসোটোপের শতকরা পরিমাণ বের করব। তাহলে এটার সাথে গুণ দিলে 63X আর 65X এর সাথে গুণ দিলে 6500 প্লাসে মাইনাসে মাইনাস 65X এ 65X বাই 100 ইকুয়াল 63.5 ইকুয়াল। এবার আমরা দেখব 63X আর 65X। তাহলে 65X আর 63X হলে -2X প্লাস 6500 বা করলাম ইকুয়াল। তাহলে এইদিকে 100 ওটার সাথে কী হবে, আর 63.5-এর সাথে 100 গুণ দিলাম, তাহলে 6350। এবার আমাদের কাজ হচ্ছে -2X রাখলাম, প্লাসটা ওইদিকে নিয়ে নিলাম।
তাহলে 6350 বিয়োগ 6500 ইকুয়াল, তাহলে -2x ইকুয়াল টু 6350 থেকে 6500 গেলে বাকি থাকে -150। এবার আমরা অতএব এক্স এর মান পাইলাম যে 150 2 দ্বারা ভাগ দিলে মাইনাসে মাইনাস তো প্লাস, তাহলে আসলো কত 75। তাহলে এক্স এর মান পাইলাম আমরা 75%। তাহলে 100 বিয়োগ এক্স, তাহলে প্রথম এক্স এর মান অর্থাৎ প্রথম এই যে CU 63 এর শতকরা মান বের করলাম আমরা 75%। তাহলে CU 65 হবে 100 বিয়োগ 75, তার মানে 25%। আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভরটা খুবই সহজ। যেমন সালফিউরিক অ্যাসিড নিলাম, কী হয় প্রতীকের সাথে প্রতীক যোগ আর প্রতীকের সাথে অণু গুণ, তাহলে এস এর সাথে এই যোগ হলো। সালফারের ভর হচ্ছে 32, তারপরে যোগ অক্সিজেনের হচ্ছে 16 গুণ 4। এটার যদি সারাটা গুণ করি তাহলে আমাদের ফল আসে 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এরকম আমরা আণবিক ভর বের করব। তাহলে আণবিক ভরটা সহজই, মৌলগুলোর ভর বের করে প্রতীকের সাথে প্রতীক যোগ করব আর প্রতীকের সাথে অন্য শুধু গুণ করব। এই ছোটো ছোটো 3টা অঙ্ক দেখাইলাম, আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক ভর, আর তো এখন যেটা বের করলাম আপেক্ষিক আণবিক ভর। এবার যেটা আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে 3 মার্কের জন্য, আইসোটোপের ব্যবহার। এরপরে আমাদের এই অধ্যায়টি শেষ। আইসোটোপের ব্যবহার, রোগ নির্ণয় আর একটা হচ্ছে রোগ নিরাময়। এইগুলা প্রচুর পরীক্ষা থাকে। তাহলে রোগ নির্ণয়ের বেলায় শরীরের মধ্যে টেকনিশিয়াম TC99 অর্থাৎ টেকনিশিয়াম 99 একটা আইসোটোপ। হ্যাঁ, টেকনিশিয়াম 99 আইসোটোপ শরীরের মধ্যে প্রবেশ করানো হয়। আর এই টেকনিশিয়াম 99 শরীরের মধ্যে থাকে মাত্র 6 ঘন্টা, এর লাইফ টাইম হচ্ছে মাত্র 6 ঘন্টা। এতে প্রাণীর কোনো ক্ষতি করে না। যখন এটা শরীরের মধ্যে দেয়া হয় তখন এটা তার নির্দিষ্ট এলাকাটারে স্বচ্ছ করে, অর্থাৎ আলফা রশ্মি নির্গত করে। আর এই আলফা রশ্মি নির্গত হওয়ার কারণে এই এলাকার আশেপাশের ছবি তুলে এখানে কোনো রোগ আছে কিনা খুব সহজে নির্ণয় করা সম্ভব। আর রোগ নিরাময়ের বেলায় থাইরয়েড গ্রন্থি ক্যান্সারের বেলায় সবচেয়ে বেশি ব্যবহৃত। ক্যান্সারের জন্য আয়োডিন 131 আর টিউমার উপস্থিতি নির্ণয়ে কোবাল 60। আর রক্তের লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া রোগের জন্য ব্যবহৃত হয় ফসফেট 32। তাহলে রক্তের লিউকেমিয়ার জন্য ব্যবহৃত হয় P32। এই 3টা আইসোটোপ খুব ভালো করে খেয়াল করবেন। আয়োডিন 131 এটা ব্যবহৃত হয় থাইরয়েড ক্যান্সার নিরাময়ের বেলায়। আর শরীরের টিউমার উপস্থিতির জন্য কোবাল 60 আর রক্তের লিউকেমিয়া রোগের জন্য ফসফেট 32। তাহলে রোগ নির্ণয় রোগ নিরাময় পড়বা। আর ওই যে চিকিৎসা, এটা তো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, আর কৃষিক্ষেত্রে একটু রিডিং পড়বেন, প্রায় সময় পরীক্ষায় চলে আসে। তাহলে আজকে এতটুকুই। তৃতীয় অধ্যায় একটা বিশাল অধ্যায়, চেষ্টা করলাম কিছুটা বোঝানোর। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন পরবর্তী ক্লাস পর্যন্ত। খুদা হাফেজ।